বুধবারে, সেটা মামলা হলো তার পরের দিন, বৃহস্পতিবার মামলা হলো, শুক্রবারে রাতে গিয়ে বিকালে গিয়ে এটা ভাইরাল হচ্ছে। তার মানে কি, মিডিয়া কোথায়? এই দেশে কি মিডিয়া কার্যকর আছে আর বলা যাবে? এরকম শহরের মধ্যে একটা ইভেন্ট যখন মিডিয়া কভার করতে পারে না, মিডিয়া জানে না। আগে তো আমরা দেখতাম যে ক্রাইম রিপোর্টার যারা আছে তারা থানা রাউন্ড অফ করতো, সেখান থেকে তারা জানতে পারতো যে আজকে শহরে কি ক্রাইম হয়েছে সবগুলো। এটা কিন্তু সেই পুরনো আমল থেকে, এরশাদ, বিএনপি, আওয়ামী লীগ সব আমল থেকে হয়েছে। তাহলে সেই রাউন্ড অফ কি চলে গেছে এই রিপোর্টারদের জন্য? এরা জানে না কেন? এরা সোশ্যাল মিডিয়ার প্রেক্ষিতে এরা জানছে যে দেশে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটেছে, রাজনৈতিক দলগুলোও জানছে, সব প্রতিক্রিয়া দিচ্ছে, সবাই বিমর্ষ হচ্ছে, মানে আশ্চর্য হচ্ছে এই ধরনের ঘটনা কিভাবে করতে পারে, পাথরটা যে কিভাবে মারছে। আমি তো মানে না দেখার তালে থাকি সব সময় এগুলো, কিন্তু আমার ইনবক্স হোয়াটসঅ্যাপ ভরাই ফেলতেছে এগুলা, যে কেন কিছু বলেন না, কেন কিছু বলেন না। তো খুললে দেখি যে কী বিভৎস, তখন তো চুপ থাকতে পারি না। এবং আমি তো প্রথমেই বলবো এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা। ডক্টর ইউনূসের যে একটা সরকার আছে সেটা তো এখানে কোনো টের পাওয়া যায় না। উনি এই দেশটাকে, আমি বারবার বলছি, উনি এখানে এসেছেন এই দেশটাকে তছনছ করে দেওয়ার জন্য, এবং উনি এই তছনছ করে দিয়ে প্যারিসে বা অন্য কোথাও চলে যাবেন। কিন্তু তার ভগ্নাংশ, তার দায় দায়িত্ব এই আমাদেরকে ভোগ করতে হবে, যারা আগামীতে সরকার গঠন করবে তাদেরকে ভোগ করতে হবে। সমাজটা যে উনি যে তছনছ করে দিয়েছেন, এখানে যে ল অ্যান্ড অর্ডার নাই, সেগুলো তো উনার কারণে হচ্ছে। উনি তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি যখন আমার স্ট্যাটাস দিলাম এটা নিন্দা করে, উনার কাছে জবাব চাইলাম, উনার অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাইলাম, আমাকে তখন কিছু বট বাহিনী, যেগুলোকে অনেকে চেনে এখন, গালাগালি করছে যে আপনি তারেক রহমানকে কেন দায়ী করছেন না, তারেক রহমানকে। আমি তো তারেক রহমানকে আমি দায়ী অবশ্যই করব, কিন্তু কথা হচ্ছে সরকারে তো সে নাই, তাকে যে আমি বলবো আপনি এটা করেছেন কেন। সে যদি সরকারে থাকতো তাহলে তো আমি তাকে ডাইরেক্ট দায়ী করতে পারতাম। আমার সেই লেখা তো তারেক রহমানকে দায়ী করছি। যারা সরকারে আসবে তাদের ট্রেলার দেখতেছি আমরা, যে বাংলা সিনেমা ট্রেলার দেখায় না, যে তারা কি করবে, তারেক রহমানদের শাসন কেমন হবে আমরা সেটাও দেখতেছি। এবং এটাও বলেছি, আরেক গোষ্ঠী যেগুলো আসবে তারা তো সরাসরি বলছে যে বাংলাদেশকে তারা তালেবান রাষ্ট্র বানাতে চায়। তো একটা তালেবান রাষ্ট্র বানাতে চায়, আরেকটা কি করবে। এই গত 11 মাস ধরে এমন কোনো চাঁদাবাজির জায়গা নাই বিএনপি সেখানে যায় নাই, চাঁদাবাজি করেছে এমন কোনো জায়গা নাই তারা সেখানে, মবের মধ্যে তারা একেবারে ছিল না, তারাই বেশিরভাগ মব করেছে। এমন কোনো জায়গা নাই আওয়ামী লীগ নেতাদেরকে হেনস্থাতে তারা ছিল না, তারা ছিল, এবং অনেকে টাকা ইনকাম করেছে। আমি যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বলি, আমি একটা উপজেলা চেয়ারম্যানকে চিনতাম বিএনপির, ওইটা বিএনপি আওয়ামী লীগ আমলে নির্বাচিত হয়েছে, তাকে হাত কড়া পরিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আমি তার নিন্দা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সেই উপজেলা চেয়ারম্যান আমি এখন দেখি যে 300 না 400 কোটি টাকার মালিক। এই যে 5 আগস্টের পরে এমন কোনো জায়গা নাই তার উপজেলায়, আমি উপজেলার নাম নাই বললাম, জানের ভয়ে বলবো না। উনি যে বলতেছিলেন যে লোকজন বলতেছে না কেন, কে সরকার আছে, বিএনপির ভয়েও বলে না, কারণ এরা এত দুর্বৃত্ত হয়ে গেছে, এদের লোকজন এত বেশি আছে। এখন উনি রুমিন খুব ভালো করে বলছে, ইউনূস সরকার যে আসলে কে চালাচ্ছে, ইউনূস কার সরকার এটা কেউ জানে না। ইউনূস আসলে কার সরকার এটাই সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। সরকার কি বিএনপি চালাচ্ছে, সরকার কি জামাত চালাচ্ছে, নাকি এনসিপি চালাচ্ছে? কিন্তু এটা ক্লিয়ার যে ইউনূসের দুই পকেটে, এক পকেটে জামাত আছে, আরেক পকেটে এনসিপি আছে। কিন্তু বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু ক্ষমতা ভোগ করছে। সেই ক্ষমতা ভোগ করছে বলে ওই উপজেলা চেয়ারম্যান যার কথা বলছি আমি, সে 400 কোটি টাকার মালিক হয়, এবং এমন কোনো জায়গা নাই তাকে চাঁদা দিতে হচ্ছে না। আমি এক উপজেলায় দেখেছি, কিন্তু বাকি উপজেলাগুলোতে কি হবে তাহলে বুঝতে পারেন। একটা পাতি নেতাকে দেখেছি, তাকে পুলিশ গার্ড দিচ্ছে। আমি বললাম ওর সাথে গার্ড কেন, বলে যে সে এবার উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াবে। তাহলে বুঝতে পারেন যে কী ধরনের। ইউনূস একজনে বলতে পারে যে আমি তো অসহায়, আমি তো কিছু করতে, তাহলে অসহায় আপনি চলে যান। আপনি অসহায়, আপনি এই দায়িত্ব নিয়েছেন কেন? এবং আপনার এই অসহায়ত্বের জন্য সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত। বাংলাদেশের মানুষ জানে না আগামীকাল তার কি পরিস্থিতি হবে, এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে। গতকাল সোহাগ মারা গেছে, আজকে আরেকজন মারা গেছে, কালকে আমাকেও মারতে পারে। যে বেশি কথা বলে কেন, এই যে মবের বিরুদ্ধে কথা বলছে কেন? মব কালচার কোথা থেকে আসলো? 5 আগস্ট থেকেই তো শুরু হলো সেটা। বাংলাদেশের সেনাবাহিনীর উপস্থিতিতে বঙ্গভবন, গণভবনে হামলা হলো, লুটপাট হলো, আমাদের প্রধানমন্ত্রীর অফিস লুটপাট হলো,
তারপরে সংসদ ভবন লুটপাট হলো, হামলা হলো, 32 নম্বর লুটপাট হলো, আমার চোখের সামনে দেখলাম আমি যে লুটপাট হচ্ছে, আমি ভিডিও করেছি এগুলার। তো এই এই ঘটনাগুলো ঘটতে দিয়েছে কে? বাংলাদেশ আর্মি তখন ছিল, বাংলাদেশ আর্মি বলেছে যে আমরা এগুলো দেখছি, তাহলে ওনাদের সামনে এগুলো ঘটেছে, সেই সেটার ধারাবাহিকতা চলছে। সরকার পরিবর্তন কি অতীতে হয় নাই? 90-এর অভ্যুত্থানের সময় তো আমরা ছাত্র ছিলাম, আমরা তো কারো বাড়িতে যাই নাই, আমরা তো কোনো নেতাকে হুমকি দিই নাই, কোনোদিন সরকারি সম্পত্তি তো ধ্বংস হয় নাই। তাহলে ডক্টর ইউনূসের সাথে এই যে উনি যে সরকারে গঠন করবেন, ওনার সাথে তো 5 তারিখে কথাবার্তা হয়ে গেছে, ওনার আগেও হয়ে গেছে, উনি তো নির্দেশ দিতে পারেন নাই যে তোমরা এগুলো থামাও, কারণ এটাতে তো আমাকেই বসতে হবে, এই গদিতে তো আমিই বসবো, এই দেশটা তো আমি চালাবো। এবং পুলিশ হত্যা হলো, পুলিশ হত্যাও থামানো হয়নি। তো পুলিশকে অকাতরে পুলিশকে হত্যা করা হলো, পুলিশ হত্যা করলো, পুলিশ হত্যাকে ইনডেমনিটি দিল। তো এইগুলো তো সব মবের সব কালচার তো এখান থেকেই শুরু হয়েছে। এখন যদি বলে যে এগুলো কেন হচ্ছে, এখনো মবের পক্ষে কথা বলে, মবকে বলছে প্রেশার গ্রুপ, সরকারের লোকেরা বলতেছে। তো সরকারের লোকেরা তো মব যে হচ্ছে এটাই স্বীকার করে না, তাহলে কেন বেপরোয়া হয়ে একজন আরেকজনকে হত্যা করবে না? যে সোহাগকে যাকে হত্যা করেছে তাকে তো বেপরোয়াই হত্যা করেছে, তারা তো দেখছে এই দেশে যে কাউকে খুন করলে কিছু হচ্ছে না, এবং সেটা 5 আগস্টের পর থেকে এবং চলেই যাচ্ছে। এর আগে শেখ হাসিনাকে যত নিন্দা করা হয়, গুম খুম হেন তেন, বিচার তো হয়েছে। যে যার কথা বলতেছে, ছাত্রলীগ যাকে কিরিচ দিয়ে মেরেছিল একটা ট্রেলরকে, জগন্নাথ হলের ছেলেরা যে জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেরা যে মেরেছিল, তারও তো বিচার হয়েছে। হতে পারে তাদের কয়েকজন পলাতক থাকতে পারে, হতে পারে সরকার মাফ করুক বা কিছু একটা করুক, আমি জানি না কি হয়েছে, বিচার তো হয়েছে। এখন তো এগুলোর কোনো বিচার নাই, এগুলার পুলিশ হত্যার বিচার নাই, আর বাকিগুলোর হত্যার কি বিচার হবে জানি না। আমি আজকে দেখলাম 634টা মামলার, হত্যা মামলার বিচার চলতেছে, তার অধিকাংশই দিতে পারছে না, চার্জশিট দিতে পারছে না, 70% চার্জশিটে তৈরি করতে পারছে না। আজকে 11 মাস গেছে, কেন তৈরি করতে পারছেন না? কারণ আপনার তো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, আপনার এখন হত্যা মামলা তো আপনাকে জায়েজ করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা মামলাতে 400-500 আসামি, ওই যে পুলিশ কর্মকর্তা সে তো হয়রান হয়ে যাবে যে এটা করার জন্য। আসিফ নজরুল নতুন ফতোয়া দিলেন যে না, আমরা যে মামলাগুলো যে নাম আসছে সেটাতেই হবে না, আমরা এটাকে পুলিশ যে তদন্তকারী কর্মকর্তা এটা করে তারপরে এটা ঠিক হবে। তার মানে ও এখন যে সরাসরি আগে এই টাকাটা খাইতো যারা মামলা করে, মামলাবাজরা, এখন সরাসরি যে তদন্তে আছে সে খেতে পারবে। আসলে সরকারের উচিত এখানে